দেখলে নমস্কার, স্বাগত আপনাকে TV9 বাংলায়। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। মইপিঠে বাঘে মানুষের লড়াই, ক্যামেরাবন্দি সেই হারহিম করা দৃশ্য। বনকর্মীর ওপর ঝাঁপিয়ে পড়ল রয়্যাল বেঙ্গল টাইগার। দেখুন, বনকর্মীর মাথা কামড়ে ধরল বাঘটি। শরীরের একাধিক জায়গাতেও ক্ষত। লাঠিসোঁটা নিয়ে বাঘকে পাল্টা আক্রমণ করেন অন্যান্য বনকর্মীরা। এই মুহূর্তে মইপিঠ থেকে সরাসরি সহকর্মী শর্মিষ্ঠা রয়েছেন। শর্মিষ্ঠা, এই মুহূর্তে বনকর্মীদের তৎপরতা কতটা চোখে পড়ছে এলাকায়, আর সাধারণ মানুষ তারা কতটা আতঙ্কে এই ঘটনার পর? দেখো, আতঙ্কে তো রয়েছে। তারা বলছে যে অবস্থায় তারা রয়েছেন তাদেরকে বন দপ্তরের কর্মীদের সঙ্গে সাথ দিয়ে সাহায্য করতে হবে, কিন্তু আতঙ্কের পাশাপাশি উৎসাহও দেখছি। কারণ দেখো, আজ সকালে আমরা যে ছবি দেখেছি যে বাঘের ভয়ে মানুষ গাছের উপর উঠে পড়েছে, কিন্তু আমি এখান থেকে আমার সহকর্মী সুদীপকে দেখাতে বলবো এখানে বাঘ দেখার জন্যও মানুষ গাছের উপরে উঠে পড়েছে এবং সেই বাঘ গাছের উপর থেকে উঠে তারা বাঘ দেখছে, এরকম ছবিও দেখা যাচ্ছে। মানে প্রচুর মানুষ আতঙ্কেও যেমন রয়েছে, উৎসাহও রয়েছে একটা কথা বলা যেতে পারে, এবং দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন। এবার আপনারা বলুন তো, মানে আজ সকালবেলা যখন শুনলেন যে মাকড়ি নদীর ওখানে, গতকাল থেকেই আপনারা জানেন যে মাকড়ি নদীর ওখানে একটা বাঘ রয়েছে, আজ সকালে যখন আর একটা বাঘ দেখতে পারেন তখন অনুমান করলেন যে ওখানে দুটো বাঘ রয়েছে। তো বাঘ দুটো মানে কি খবর পাচ্ছেন, মেয়ে না ছেলে, মানে এরকম কি কোনো মিক্স হয়েছে না কি ঘটেছে বিষয়টা? বলাবলি বলতে আমি ওই অ্যাক্সিডেন্টের মধ্যে ছিলাম না, হ্যাঁ, তবে শুনছি মেয়ে বাঘ কি এরা বাঘ ওটা বলতে পারবো না, হ্যাঁ, যেহেতু বাঘটা এখন ধরা পড়েনি, হ্যাঁ, যার জন্য আমরা বলতেও পারবো না। চারদিকে ব্যারিকেড ফরেস্টারতে দিয়ে রেখেছে। তবে এইটুকু নিউজ থেকে বার্তা দিতে চাই যে আমাদের এই সুন্দরবনের মানে মইপিঠ কোস্টাল থানার এরিয়ার যে জনসাধারণ আছে এরা খুব মানে দুর্ভোগে ভুগছে। কারণ এই যে সামনে জঙ্গল, একের পর এক যে বাঘ পেরিয়ে আসতেছে। তখন আমরা ছোট ছিলাম, ছোটোবেলায় দেখতাম যে জঙ্গলে হয়তো 2 মাস অন্তরে কি 2 বছর অন্তরে একটা বাঘ পেরোতো, সে আবার কোনো কারণে পেরিয়ে যেত। কিন্তু এখন এই যে আমি 20 দিন আমি অন্ধ্রপ্রদেশে কাজ করি, আমি 20 দিন পরে এসেছি, এই 20 দিনের মধ্যে 4বার বাঘ এসে 4বার অ্যাক্সিডেন্ট করলো। তাহলে এই যে আমরা যে গরিব মানুষ, এ যে দায়ভার কে নিচ্ছে বলো? আমরা এই জন্য বারবার ফরেস্টার ডিপার্টমেন্টের কাছে নিউজ থেকে বার্তা দিতে চাই যে অবিলম্বে আমাদের এই সুন্দরবন এলাকাগুলো, জঙ্গল এলাকাগুলো ঘিরে দেওয়ার, ভালোভাবে দেওয়ার চেষ্টা করে যেন। মানে বলছে যে পার্মানেন্ট ঘিরে দেওয়া হোক। এই যে যখন বাঘ আসছে তখন এই যে ফেন্সিং করা হচ্ছে, তার দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে, সেটা নয়, মানে একেবারে পার্মানেন্ট ঘিরে দেওয়া হোক। হ্যাঁ, বারবার আমাদের ক্ষতি হচ্ছে, ফরেস্টার কি বুঝতে পারছে না, না জানতে পারছে না? ফরেস্টার তো সব বুঝতে পারছে, সব তো জানতে পারছে ফরেস্টার, তেমন আমাদের ক্ষতি করার জন্য চেষ্টা করছে। যত করছে সব ফরেস্টারতে করছে। কেন বন দপ্তরের উপর এত রাগ কেন আপনাদের? বন দপ্তরের উপর রাগ না, বারবার তো প্রতি বছর যে আমাদের ক্ষতিটা হচ্ছে, আমাদের কি একদিন ক্ষতিটা হচ্ছে? দেখুন, এই এলাকায় বাঘ আসে, হ্যাঁ, এটা এখন বর্তমান কালে একটা বড় কথা নয়। বন দপ্তর আমাদের গরিব মানুষের জঙ্গল কাটা নিষিদ্ধ করতেছে। ওপার থেকে জঙ্গলে কাঠ এনে কোথাও জ্বালানি করে কাটার অধিকার নেই, সেটা আমরা মেনে নিচ্ছি। এখন প্রত্যেক বাড়িতে গ্যাস, যেহেতু এটা ফরেস্টার ডিপার্টমেন্ট আইনত অপরাধ, যার জন্য আমরা ওখানে যাই না। তাহলে সরকারিভাবে একটা তো এই পাবলিসিটি দেখভাল নেবার দায়িত্ব করা উচিত, মানে সাধারণ মানুষকে দেখার দায়িত্ব নেওয়া উচিত। কেমন কি এই বলো, এই যে রশি দিয়ে ওরা ব্যারিকেড দিচ্ছে, রশি ক বছর থেকে 2 বছর 1 বছর, ওরই মধ্যে বাঘ এরকম হাতাল মেরে এনে চলে আসতেছে। এ দড়ি এমন একটা বাঘ যদি হাতাল মারে ও ছিঁড়ে যাবে। আচ্ছা, মানে হ্যাঁ, আপনিও বলছেন মানে রশির যেহেতু এই তার দেওয়া, কি হলো এই যে এটাই হয়। সাধারণ মানুষ ক্যামেরা পেছনে অনেক কিছু বলতে থাকেন, ক্যামেরার সামনে বেশ কিছু দাবিও তারা করছেন, এবং দেখছি যে বন দপ্তরের বিরুদ্ধে একটা ক্ষোভ রয়েছে। কারণ গত নভেম্বর থেকেই আমি যদি দেখি, আমি বেশ কয়েকবার এই একই জায়গায়, মানে এই বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতে এই বহুবার আমি এই জায়গাটা এলাম, এবং এই একটা জায়গাতে বারবার বাঘ আসছে কেন, এরকম নানা অভিযোগ সাধারণ মানুষও করছেন। এবং আমি দেখাতে চাইবো যে এই জায়গা থেকে পুরো ওই যে ফেন্সিংটা দেখা যাচ্ছে, ওর ঠিক পরেই যে ঝোপের মতন জায়গা রয়েছে, ঝাড় ঝোপের মতো জায়গা রয়েছে, এখনো পর্যন্ত অনুমান করা হচ্ছে যে বাঘটা ওই বন দপ্তরের কর্মীকে গুরুতর আহত করেছেন, সেই বন দপ্তরের কর্মী যে আহত করেছে যে বাঘটা, সেই বাঘটা এখনো পর্যন্ত ওখানে। এখানে আরেকটা জিনিস তোমার থেকে একটু পরিষ্কার করতে চাইবো যে এই মুহূর্তে মইপিঠ এলাকায় মোট কটা বাঘ রয়েছে বলে স্থানীয় বাসিন্দারা এবং পাশাপাশি বন দপ্তর মনে করছে, একটা নাকি দুটো? আজ সকালে দেখা যায় যে ওই জায়গা ঘিরলো, সেই ঘেরা জায়গার পাশে আরো একটা জায়গায় বাঘ দেখা যাচ্ছে।
তখনই মানুষের মধ্যে একটা ভয় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা বলতে থাকেন বাঘ এসেছে, বাঘ এসেছে। সেই আওয়াজ মানে সাধারণ মানুষের এত চেঁচামেচির আওয়াজ যখন বাঘের দিকে যায় তখন দেখে যে আশেপাশে প্রচুর লোকজন রয়েছে, হাতে লাঠি রয়েছে এবং বেশ কয়েকজন সেই লাঠি মাটিতেও পেটায়। সেই আওয়াজটা শুনে বাঘ অনেকটা বেশি অ্যাগ্রেসিভ হয়ে ওঠে বলে যা খবর পাওয়া যাচ্ছে এবং তখনই হামলা করে। আর একেবারে এবং সেই হামলায় যে বনকর্মী মারাত্মকভাবে জখম হয়েছেন, সেই জখম বনকর্মীর এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে চিকিৎসা চলছে। তার সঙ্গে যারা ছিলেন তারা কি জানাচ্ছেন, কি ঘটেছিল শুনবো, তাদের মুখ থেকেই শুনবো। মইপিঠে বাঘের মুখে পড়া যে বনকর্মী, সেই সময়কার ঘটনা যিনি প্রত্যক্ষদর্শী তার সঙ্গে কথা বলবো সরাসরি। কি ঘটেছিল আপনার সামনেই তো গোটা ঘটনা ঘটে, কিভাবে হলো? হচ্ছে আমরা সকালবেলা আমাদের ডাক করে ফরেস্ট ডিপার্টমেন্টে, আমরা যাই ওখানে গিয়ে জাল ঘেরা ছিল, সেই ঘেরার জাল চেক করা হয়েছে। চেক করার পর আমরা উঠে আসি, বাঘের পরও দেখা হয়েছে জালের ভিতরে। আমরা উঠে আসি, সাহেবরা যতক্ষণ নির্দেশ আছে তত তো ভিতরে ঢোকার নিষেধ নয় বলে উঠে এসে রাস্তায় উঠেছি। একজন ওই গ্রামের বাসীরা বলছে এইখানে বাঘ শুয়ে আছে কলা বাগানে। তখন আমাদের একজন ছেলেকে দেখে না, হ্যাঁ সত্যি বাঘ শুয়ে আছে। ওই বাঘ ওই যাওয়া ওর পিছনে ধাও করা, যে একটা কুল বাগান আছে ওই কাটা তিনেকের মতন, সেই কুল বাগানের ভিতরে ঢুকেছিল আর উপরে একজন মানুষ দাঁড়িয়েছিল কুল বা বাঘের উপরে। ও তো জানে না, ও তো বাঘ বাঘ বলে সবাই তোমার চেঁচাচ্ছি, ও তো কুল বাগানের উপরে ছিল। ওকে বাঁচাতে গিয়ে আর ওকে এসে চোট করে। মানে ওকে বাঁচাতে গিয়ে কি ওকে ওকে বাঘটা তাড়ানোর চেষ্টা করলো? হ্যাঁ, ও বাঘটাকে তাড়িয়ে দিলে ওই মানুষটাকে বাঁচিয়ে নিয়ে আসা হবে। তারপরে ওই বাঘ ওখান থেকে জাম দিয়েছিল, ওই মেজো ভাই হচ্ছে হাত ভিতরে আঙুল গালের ভিতরে হাত ঢুকিয়ে দিয়েছিল, এইটা কামড় দিয়েছে। আর এই ডান সাইডে এই পাতাটা চোট হয়েছে। ওখানে কি কামড়েছে নাকি আঁচড়? ওইখানে কামড়েছিল। তারপর কি বাঘটা পালিয়ে গেল? কামড়াটা ইয়ে করতে পারছে না। কতক্ষণ ধরে রেখেছিল? হ্যাঁ, বেশিক্ষণ লাগে না, ওই এমনি গালে হাত ঢুকে দেয় আর হাত দিয়ে আমাদের পাইলে ছুটে পাইলে যাওয়া। জঙ্গলে চলে গেছে? না, জঙ্গলে যায় না, গ্রামের মধ্যে আছে এখন, সর্ষে বাড়ির ভিতরে। তো তারপর আপনার দাদা যিনি জখম হয়েছেন তাকে কোথায় নিয়ে আসা? আমার ভাইকে নিয়ে এখন এই জামতলা হাসপাতালে নিয়ে আসা হয়েছিল, ওখানে ট্রিটমেন্ট করা হয়েছে, মানে সেলাই টেলাই করে এখন এই পিজিতে ট্রান্সফার করেছে। ওনার কোথায় কোথায় আঘাত লেগেছে? ওনার এই ডান এই বাঁ হাতটা আর এই ডান হাতের চোখটা। আপনারা কি একসাথেই ছিলেন? আমরা সবাই একসঙ্গে। যে আপনার বনকর্মী তার নাম কি যিনি জখম হয়েছেন? যিনি জখম হয়েছেন? গণেশ শ্যামল। আপনার? আমার নাম মঙ্গল শ্যামল। কতজন গেছিলেন? আমরা 32 জন। একটা বাঘ ধরতে 32 জন? 32 জন। বাঘটা কবে ঢুকলো লোকালয়? কালকে ঢুকেছে বাঘটা রাতে। শুনলেন আপনারা, আহত হয়েছেন যে বনকর্মী, যার এই মুহূর্তে জমি মানুষের টানাটানি চলছে এসএসকেএম হাসপাতালে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। তার দাদা নিজের মুখে জানালেন ঠিক কি ঘটনা ঘটেছিল, সেই বাঘটি কিভাবে আক্রমণ করেছিল তার ভাইকে, কেন আক্রমণ করেছিল, পুরোটাই শুনলেন তার মুখ থেকে। এবার আপনাদের শোনাই বন দপ্তরের আধিকারিকরা তারা এই ঘটনাকে কেন্দ্র করে কি জানিয়েছেন। যারা কর্মীরা ছিল, বন দপ্তরের কর্মী এবং আমাদের টাইগার রেস্কিউ টিমের এই গ্রামেরই মানুষ যারা আমাদের সাথে সবসময় হেল্প করে কাজ করেন, তারা ছিলেন একসাথে সবাই মিলে। আমরা জাল যখন ফেন্সিং চেকিং চলছিল তখন গ্রামের একজন মানুষ, ওখানে বয়স্ক মানুষ কাজ করছিলেন নিজেরই খেতে, তো তাকে বাঁচানোর জন্য, তার যেন কোনো ক্ষতি না হয় সেরকমভাবেই আমাদের বন দপ্তরের কর্মী বা আমাদের যারা টাইগার রেস্কিউ টিমের স্টাফরা ছিলেন তারা এগিয়ে যান এবং এই অনভিপ্রেত যে ঘটনা, অনাকাঙ্ক্ষিত যে ঘটনা, সেই ঘটনা ঘটে। সাথে সাথে আমরা পুলিশ এখানে ছিলেন, ওসি মইপিট কোস্টালের যিনি আছেন উনি এখানেই ছিলেন। ওনার গাড়ি এবং আমাদের যা গাড়ি ছিল সমস্ত গাড়িতে করে আমরা সাথে সাথে জামতলা রুরাল হসপিটালে নিয়ে যাই। কেন বারবার লোকালয়ে ঢুকে পড়ছে বাঘ, কেন হামলার শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে, বনকর্মীদের, আমরা এই নিয়ে কথা বলেছিলাম বন্যপ্রাণ বিশেষজ্ঞ অতনু রাহা এবং জয়দীপ কুণ্ডুর সঙ্গে। কি জানিয়েছেন তারা শোনাবো ব্যাক টু ব্যাক। মইপিট বৈকুণ্ঠপুর যেটা খুব প্রোন এরিয়া, টাইগার প্রোন এরিয়া, সেখানে যেখান দিয়ে ঢোকার তো কতগুলো রাস্তায় থাকে জঙ্গলের দিক থেকে এসে, সেই ক্ষেত্রে জঙ্গল এবং যে সংলগ্ন গ্রাম তার মাঝখানে যে নদী আছে সেই নদীর পার দিয়ে আমাদের সব জায়গাতে কয়েকশো কিলোমিটার নাইলনের ফেন্সিং লাগানো আছে। ওইখানে সেরকম ছিল কিনা অথবা থাকলেও সেটা ড্যামেজড হয়েছিল কিনা, যার জন্য বাঘ হয়তো তার ভেতর দিয়ে চলে এসছে। আর 2 নম্বর হচ্ছে যে প্রিপারেশনটা আমাদের স্টাফেরা গেছে, তাদের কাছে এটা এই বাঘ ধরাটা এমন একটা প্র্যাকটিসের ব্যাপার হয়ে গেছে, তারা হয়তো অনেক সময় ক্যাজুয়াল হয়ে পড়ে। সেরকম কোনো ক্যাজুয়াল অ্যাটিটিউড ছিল কিনা, সাবধানতা যতটা নেওয়া সেটা নিয়েছে কিনা। একটা ঢুকেছে, হয় সে একটা জঙ্গল থেকে অন্য পাশে আইল্যান্ড ফরেস্টে যাওয়ার সময় রাস্তা ভুল করেছে। আমাদের গ্রামবাসীরাও কিন্তু কেউ বাঘের দ্বারা
আহত হয়নি। যদি সে জঙ্গলে ঢুকে মাছ ধরার জন্য কোর এরিয়াতে ঢোকে কিংবা কোথাও ঢোকে, সেখানে বাঘটাকে পেলে ছেড়ে দেবে না। সে বাঘ মাছও খাবে, কাঁকড়াও খাবে, মানুষ পেলে মানুষও খাবে, কিন্তু বাঘ যখন জঙ্গলের বাইরে চলে আসে তখন সে আসে একমাত্র গরু ছাগল ধরার জন্য। জঙ্গলের যে জঙ্গলটাকে ঠিক যেরকম দেখতে, বহু জায়গায় গ্রামের পাড়টাকেও ঠিক সেরকম দেখতে, যেটা ধানি ঘাস বলি আমরা সুন্দরবনের ভাষায়। সেই ধানি ঘাসের পাড়ও, গ্রামের পাড়েও থাকে ধানি ঘাস, গ্রামের পাড়েও বাঁধাবনের গাছ থাকে। অনেক সময় ভিজিবলি মনে হয় এক, সেই জায়গা থেকে কোনো বাঘ গুলিয়ে ফেলতেই পারে দুটো লোকেশন। নাইলন নেট ফেন্সিং একটা ডিভাইস, যেটা দিয়ে জঙ্গল এবং গ্রামকে আলাদা করা আছে, গোটা সুন্দরবনের ইন্টারফেসটা আলাদা করা আছে, যেখানে যেখানে জঙ্গলের সাথে গ্রামের দূরত্ব কম। এই নাইলন নেট ফেন্সিংয়ের দ্বারা বাঘকে জঙ্গলের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়। কোনো জায়গায় দেখা যাচ্ছে সেই নাইলন নেট ফেন্সিং কম্প্রোমাইজড হচ্ছে, এবং নাইলন নেট ফেন্সিং কম্প্রোমাইজড হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে যে কিছু মানুষ যারা মাছ কাঁকড়া মারতে জঙ্গলে যাচ্ছেন, তারা নাইলন নেট ফেন্সিং কোনো জায়গায় কেটে দেন। অনেক জায়গায় হয়তো নাইলন নেট ফেন্সিংয়ের কোনো জায়গায় ফাঁক থেকে গেলেও যেতে পারে,